আসসালামাইকুম সবাইকে পরমাণু একাডেমি অনলাইন ক্লাসে স্বাগতম। তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এই অধ্যায় থেকে তোমাদের 10 নম্বরের সৃজনশীল প্রশ্ন আসবে এবং এমসিকিউ আসবে। তো এই অধ্যায়ে তোমরা যদি বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে, এখান থেকে সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ তোমার জন্য খুব সহজ হবে। কেমন? সো আমরা যদি আজকে দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ সম্পর্কে যদি জানতে চাই, এই অধ্যায়টা বেসিক্যালি তোমার অবচয় রিলেটেড তোমার অঙ্কগুলো আসে। কেমন? তাহলে আমরা যদি অবচয় সম্পর্কে জানতে হয় যে আমরা কোন সম্পদের উপর অবচয় ধার্য করব, প্রথমে তোমাকে সম্পদ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কেমন? তাহলে আমরা যদি তোমাকে প্রশ্ন করি যে স্থায়ী সম্পদ কাকে বলে, যে আমরা কয়েকটা বিষয় তোমাকে ক্লিয়ার করতে হবে। স্থায়ী সম্পদ কাকে বলে, দৃশ্যমান সম্পদ কাকে বলে, অদৃশ্যমান সম্পদ কাকে বলে, তারপর হচ্ছে অবচয় কাকে বলে, অবলোপন কাকে বলে। এই বিষয়গুলো তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে এই অধ্যায় থেকে যে সকল এমসিকিউ এবং সিকিউ গুলো আসবে সেগুলো তোমাদের কাছে সহজ মনে হবে। কেমন? তাহলে আমরা যদি আলোচনা করি যে প্রথম হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ কাকে বলে, তাহলে যে সকল সম্পদ ব্যবসায়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় এবং দীর্ঘ সময় ধরে তুমি সুবিধা ভোগ করতে পারো, ওই সকল সম্পদকে আমরা স্থায়ী সম্পদ বলি। কেমন? তাহলে আমাদেরকে যদি বলা হয় যে স্থায়ী সম্পদ কাকে বলে, তাহলে আসবে কি যে সকল সম্পদ তোমার ব্যবসায়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় এবং দীর্ঘ সময় ধরে তুমি সুবিধা ভোগ করতে পারবা, ওই সকল সম্পদকে আমরা স্থায়ী সম্পদ বলি। যেমন ধরো আমাদের স্থায়ী সম্পদের কয়েকটা উদাহরণ হচ্ছে কি, যেমন ধরো তোমার আসবাবপত্র, অফিস সরঞ্জাম, যন্ত্রপাতি, ভূমি, দালান কোঠা, এগুলো হচ্ছে আমাদের স্থায়ী সম্পদের উদাহরণ। কেমন? আর স্থায়ী সম্পদকে তোমার দুইটি ভাগে ভাগ করা গেছে, একটা হচ্ছে তোমার দৃশ্যমান সম্পদ আর একটা হচ্ছে তোমার অদৃশ্যমান সম্পদ। কেমন? তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় এমসিকিউ যে তোমার স্থায়ী সম্পদ কয় প্রকার, তখন উত্তর আসবে দুই প্রকার। একটা হচ্ছে তোমার দৃশ্যমান সম্পদ আর একটা হচ্ছে তোমার কি অদৃশ্যমান সম্পদ। কেমন? তাহলে আমাদের দৃশ্যমান সম্পদের থেকেও তোমার এমসিকিউ আসে, পাশাপাশি অদৃশ্যমান সম্পদ থেকেও আমাদের এমসিকিউ আসে। তাহলে আমাদের এখানে দৃশ্যমান সম্পদ কাকে বলে, যে সকল সম্পদের বহুত অস্তিত্ব আছে এবং দেখা যায়, স্পর্শ করা যায়, তাকে আমরা দৃশ্যমান সম্পদ বলে থাকি। তাহলে যে সকল সম্পদের ভৌত অস্তিত্ব আছে, ভৌত অস্তিত্ব মানে কি, মানে তুমি চোখ দিয়ে দেখতে পারবা যে এই সম্পদটা এখানে তোমার কি আছে। কেমন? তাহলে যে সকল সম্পদের ভৌত অস্তিত্ব আছে, স্পর্শ করা যাবে এবং দেখা যাবে, সেই সকল সম্পদকে আমরা কি সম্পদ বলবো? দৃশ্যমান সম্পদ বলবো। যেমন উদাহরণ হিসাবে আসবাবপত্র, আসবাবপত্রের ভৌত একটা অস্তিত্ব আছে, তাকে দেখা যায় এবং কি বলতো স্পর্শ করা যায়, তাহলে আমরা বলতে পারি তোমার আসবাবপত্র হচ্ছে কি দৃশ্যমান সম্পদের উদাহরণ। কেমন? তাহলে আমাদের এখানে কয়েকটা উদাহরণের ক্ষেত্রে যেমন হচ্ছে তোমার জমি, জমি হচ্ছে তোমার দৃশ্যমান সম্পদ। তারপর হচ্ছে তোমার ভূমি, ভূমি হচ্ছে তোমার দৃশ্যমান সম্পদ। তারপর হচ্ছে তোমার আসবাবপত্র তোমার দৃশ্যমান সম্পদ, পাশাপাশি হচ্ছে গাড়ি, গাড়ি হচ্ছে কি তোমার দৃশ্যমান সম্পদ। কেমন? তাহলে আমরা যখন কোন একটা দৃশ্যমান সম্পদ তুমি ক্রয় করবা, তার উপর একটা কি করতে হয়, আমাদেরকে জাবেদা দাখিলা দেখাইতে হয়। কেমন? তাহলে আমি যদি কোনো দৃশ্যমান সম্পদ ক্রয় করি, তখন আমাদের জাবেদা কি হবে, তখন হবে কি তোমার সম্পত্তি হিসাব, মানে কি আমাদের যেই সকল সম্পদ তুমি অর্জন করবা, ওই সম্পদের নামে তোমাকে একটা হিসাব খুলতে হবে। তাহলে ধরো আমি আসবাবপত্র ক্রয় করলাম, তাহলে আসবাবপত্র ক্রয় করলে আমাদের জাবেদা কি হবে, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান অথবা ব্যাংক হিসাব হচ্ছে কি বলতো স্যার, ক্রেডিট। কেমন? তারপর তুমি যদি ভূমি ক্রয় করো, তাহলে ভূমির নামে তোমার জাবেদা কি হবে, ভূমি হিসাব হচ্ছে ডেবিট, নগদান বা ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট। তুমি যদি যন্ত্রপাতির নামে জাবেদা তৈরি করো, তাহলে যন্ত্রপাতি হিসাব হচ্ছে ডেবিট আর নগদান বা ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট। তোমরা জানো যে আমরা যদি কোনো একটা সম্পত্তি ক্রয় করি, একটা সম্পত্তি বৃদ্ধি পায় আর একটা সম্পত্তি হচ্ছে হ্রাস পায়। কেমন? আর সম্পত্তি বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট, সম্পত্তি হ্রাস পেলে হচ্ছে কি বলতো, ক্রেডিট। কেমন? তাই আমাদের এখানে তোমার সম্পত্তির জাবেদাগুলো দেওয়া আছে। এবার স্বাভাবিকভাবে যে আমরা যখন কোনো একটা সম্পদ অর্জন করি, এই সম্পদ অর্জন করার ক্ষেত্রে আমাদেরকে অনেকগুলো তোমার আদার্স তোমার এন্ট্রি যোগ করতে হয়। কেমন? মানে বিষয়টা হচ্ছে কি, যখন তুমি একটা সম্পত্তি অর্জন করবা, ওই সম্পত্তি অর্জনের সাথে আনুষঙ্গিক অনেকগুলো খরচ তোমাকে কি করতে হবে, সেখানে অন্তর্ভুক্ত করতে হবে। যেমন ধরো তুমি এখানে
একটা আসবাবপত্র কিনছো, এখন আসবাবপত্র তুমি কই থেকে কিনে আনছো? এই আসবাবপত্র তুমি ধরো চায়না থেকে কিনে আনছো। তাহলে চায়না থেকে যখন তুমি কোনো একটা আসবাবপত্র কিনবা, ওই আসবাবপত্রের একটা নির্দিষ্ট মূল্য তোমাকে কি করতে হবে? পরিশোধ করতে হবে। পাশাপাশি আনুষঙ্গিক আরো অনেকগুলো প্রত্যক্ষ খরচ আছে, যেমন ধরো তোমার পরিবহন ব্যয়। পরিবহন ব্যয় মানে কি? যে তুমি যে চায়না থেকে প্রোডাক্টটা বাংলাদেশে নিয়ে আসবা, তাহলে ওই চায়না থেকে বাংলাদেশে আসার জন্য তুমি যে পরিবহনটা ব্যবহার করবা, তার পিছনে যে খরচটা আছে সেটাকে বলা হয় পরিবহন ব্যয়। তাহলে এইটা তোমার কি সম্পত্তির ক্রয় মূল্যের সাথে যোগ করতে হবে। পাশাপাশি আছে তোমার স্থাপন ব্যয়, তারপর আছে তোমার আমদানি শুল্ক। স্থাপন ব্যয় কাকে বলে? যে তুমি যে সম্পত্তিটা কিনছো, সেই সম্পত্তিটা তোমার প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করার জন্য বা সংস্থাপন করার জন্য যেই ব্যয়টা তোমার হবে তাকে বলা হয় স্থাপন ব্যয়। পাশাপাশি হচ্ছে আমদানি শুল্ক। আমদানি শুল্ক কেন বা আমদানি শুল্ক কি বলে বা কাকে বলে? যেমন ধরো তুমি চায়না থেকে যখন প্রোডাক্টটা বাংলাদেশে নিয়ে আসবা, তার পিছনে যে কর বা সরকারকে যে ট্যাক্স দিতে হবে সেটাকে বলা হয় আমদানি শুল্ক। তাহলে আমি যখন কোনো একটা সম্পত্তি অর্জন করব, অর্জন করার সাথে সাথে তাকে আমরা শুধুমাত্র ক্রয় মূল্য যুক্ত করলে হবে না, ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক যতগুলো মূল্য আছে সবগুলো তোমাকে যুক্ত করতে হবে। তাহলে কি কি যুক্ত করব? সম্পত্তির ক্রয় মূল্য যোগ পরিবহন ব্যয় যোগ আমদানি শুল্ক যোগ স্থাপন ব্যয়। আর এগুলো সবগুলো যদি তুমি যোগ করে দাও, তাহলে সেটাকে আমরা বলতে পারি সম্পত্তির অর্জন মূল্য। কেমন? তাহলে তোমাকে যদি বলা হয় মোট সম্পত্তির ক্রয় মূল্য কি, এগুলো যোগ করবা। এই ছাড়া তোমাকে যদি প্রশ্ন করা হয় সম্পত্তির মোট অর্জন মূল্য কি, তাহলে এগুলো যোগ করবো, তাহলে আমাদের উত্তরটা চলে আসবে। এই যে তোমাকে যেটা বললাম, এটা বেসিক্যালি তোমাদের 2 নাম্বারের জন্য আসবে, তোমাদের জ্ঞানমূলক প্রশ্নতে আসে। পাশাপাশি আমাদের এমসিকিউ তে আসবে যে এখানে সম্পত্তির অর্জন মূল্য বের করো। তাহলে আমি এখানে যে বিষয়গুলো লিখে দিচ্ছি সেগুলো তুমি সুন্দর করে যোগ করে দিবা, তাহলে তোমার সম্পত্তির অর্জন মূল্য বের করা হয়ে যাবে। কেমন? তারপর এবার 2 নম্বর বিষয় হচ্ছে যে দৃশ্যমান সম্পদের অবচয় কাকে বলে। এখন অবচয় তোমরা 9-10 এ পড়ছো যে অবচয় কাকে বলে? কোন সম্পত্তির যেই মূল্য হ্রাস হয়, মানে দাম যেই কমে যায়, তাকে আমরা অবচয় বলি। কেমন? তাহলে আমি যদি সংজ্ঞায় রূপান্তর করি যে ব্যবহারের ফলে ব্যবহারের ফলে সময়ের কারণে প্রযুক্তিগত পরিবর্তনের কারণে সম্পদের যে মূল্য হ্রাস হয় তাকে অবচয় বলে। তাহলে আমাদেরকে যদি মানে সংক্ষেপ উত্তর দিই যে অবশ্যই কাকে বলে, যে কোন সম্পদ ব্যবহারের ফলে সময়ের কারণে এবং প্রযুক্তিগত কারণে সম্পত্তির যে মূল্য হ্রাস হয় তাকে আমরা অবচয় বলি। মূল্য হ্রাস এটা কাকে বলে বা মূল্য হ্রাসটা বিষয়টা কি? দাম কমে যাওয়া। কেমন? তুমি একটা সম্পত্তি কিনছো 1 লক্ষ টাকা, 1 বছর ব্যবহার করার পর সেটা তুমি বিক্রি করতে যাচ্ছ 70,000 টাকা। তাহলে আমাদের 1 লক্ষ টাকা থেকে 70,000 টাকায় আসতে তোমার 30,000 টাকার দাম কমে গেছে, আর এই 30,000 টাকাকে আমরা বলি তোমার অবচয়। কেমন? তাহলে আমাদের এখানে অবচয় 3টা কারণে হবে। একটা হচ্ছে তোমার ব্যবহারের কারণে, যে যখন তুমি একটা সম্পত্তি দীর্ঘদিন ধরে ব্যবহার করো তার দাম আস্তে আস্তে কমে যায়, আর আস্তে আস্তে যখন কমে যাবে তখন যেই দামটা কমে যাবে সেটাকেই তুমি অবচয় বলবা। পাশাপাশি সময়ের কারণে। সময়ের কারণে কি? যেমন ধরো আজকে বর্তমান সময়ে আমি যে জিনিসটা ব্যবহার করতেছি, আজ থেকে 10 বছর পরে সেই জিনিসটা কি পুরানো হয়ে যাবে। কেমন? তাহলে সময়ের পরিবর্তনের কারণে তোমার কি দাম মূল্য হ্রাস হয়, তখন সেটাকে আমরা কি বলতে পারি? অবচয় বলতে পারি। আরেকটা হচ্ছে প্রযুক্তিগত কারণে। প্রযুক্তিগত কারণ কিরকম? যেমন ধরো আমরা যারা অ্যান্ড্রয়েড 11 মোবাইল ব্যবহার করেছে, এখন বর্তমানে বাজারে অ্যান্ড্রয়েড 14 চলতেছে বা 15 চলতেছে, এখন বর্তমান ভার্সন আর আগের ভার্সনের মধ্যে অনেক তুলনা আছে। তাহলে এখন তুমি যদি কোনো একটা মোবাইল বিক্রি করতে যাও যেটা হচ্ছে অনেক আগের ভার্সনের, তাহলে প্রযুক্তিগত কারণে তোমার মোবাইলের দামটা কি হয়ে যাবে? কমে যাবে। কেমন? তাহলে আমরা এই বিষয়গুলোকে কি বলবো? অবশ্যই বলবো যে এই দৃশ্যমান সম্পদের যেই পরিমাণের মূল্য হ্রাস হয় সেই পরিমাণটাকে আমরা কি বলতে পারি? অবচয় বলতে পারি। তাহলে আমাদের অবচয়ের এমসিকিউর ক্ষেত্রে আসতে পারে যে কোন কোন ক্ষেত্রে আমাদের অবচয়গুলো হবে। একটা হচ্ছে কি ব্যবহার জনিত ক্ষয়, তারপর হচ্ছে সময়ের প্রভাব, তারপর হচ্ছে প্রযুক্তির উন্নয়ন, আর লাস্ট ওয়ান হচ্ছে কি বলতো? দুর্ঘটনা। এখন অনেকে বলবে যে স্যার আমি দুর্ঘটনা তো বুঝি নেই। দুর্ঘটনা হচ্ছে ধর তুমি একটা সম্পত্তি ব্যবহার করতেছো, দুর্ঘটনার কারণে সেখানে কিছু অংশ নষ্ট হয়ে গেছে, এখন তুমি চাচ্ছ যে না আমি এটা ব্যবহার করব না, আমি এটা বিক্রি করে দিব। তাহলে বিক্রি করে দেওয়ার সময় তোমার এই যে একটা সম্পত্তির দাম ছিল ধরো 100 টাকা,
দুর্ঘটনার কারণে সেটা এখন তুমি বিক্রি করতে হচ্ছে 50 টাকা দিয়ে। কেমন? আর এই যে তোমার সম্পত্তির একটা দাম কমে গেল, সেটাকেও আমরা কি বলবো? অবচয় বলবো। কেমন? তাহলে আমাদের অবচয় এই কারণগুলোর কারণে কি তোমাকে ধার্য করতে হবে। কেমন? এবার আস্তে আস্তে আমাদের অদৃশ্যমান সম্পদ। দৃশ্যমান সম্পদ তো সবাই সহজে বুঝতে পারে, কিন্তু অদৃশ্যমান সম্পদ অনেকের কাছে একটু কঠিন মনে হতে হয় যে নিচের এই এমসিকিউটা যখন আমি আনসার করতে যাব যে নিচের কোনটি অদৃশ্যমান সম্পদের ক্যাটাগরি, এখন তুমি যদি অদৃশ্যমান সম্পদ চিনতে না পারো তাহলে তোমাদের কাছে এটা কঠিন মনে হবে। কেমন? তাহলে আমরা এখানে অদৃশ্যমান সম্পদ কি? যেই সম্পদের কোনো ভৌত অস্তিত্ব নেই কিন্তু ব্যবসায়ে আর্থিক সুবিধা প্রদান করে তাকে আমরা অদৃশ্যমান সম্পদ বলি। তাহলে যেই সম্পদের ভৌত অস্তিত্ব নেই, ভৌত অস্তিত্ব নেই মানে কি? তুমি চোখে দেখবা না, বুঝতে পারছো? ভৌত অস্তিত্ব মিন্স হচ্ছে চোখে দেখা যায় না। তাহলে যে সকল সম্পত্তির ভৌত অস্তিত্ব নেই কিন্তু ব্যবসায় তোমার আর্থিক সুবিধা প্রদান করে তাকে আমরা বলি অদৃশ্যমান সম্পদ। কেমন? তাহলে আমাদের এখানে অদৃশ্যমান সম্পদের কয়েকটা উদাহরণ, এগুলো মুখস্থ করে ফেলবো স্যার, এগুলো এমসিকিউ এর জন্য খুবই বেশি আসে। কেমন? তাহলে আমাদের একটা উদাহরণ হচ্ছে তোমার গুডউইল বা সুনাম। কেমন? যে ব্যবসায়ের সুনাম তোমার কি একটা অদৃশ্যমান সম্পদ। কেমন? তারপর 2 নম্বর হচ্ছে তোমার ট্রেডমার্ক, হ্যাঁ, এটাও একটা অদৃশ্যমান সম্পদ। পাশাপাশি হচ্ছে কপিরাইট। কপিরাইট কি জিনিস? যেমন ধরো তুমি একটা বই লিখছো, এই বইটা তুমি সরকার কর্তৃক কি করছো? কপিরাইটের আইনভুক্ত করে ফেলছো। কেমন? তাহলে এই বইটা থেকে কেউ কপি করতে পারবে না বা এই বইটা কেউ কি ইচ্ছা মতো ছাপাইতে পারবে না। কেমন? তাহলে এই যে তুমি একটা বইকে কপিরাইট করছো সেটাও তোমার কি অদৃশ্যমান সম্পদ। পাশাপাশি হচ্ছে স্যার কি? প্যাটেন্ট। তাহলে আমাদের অদৃশ্যমান সম্পদের ক্ষেত্রে এই 4টা উদাহরণ খুবই বেশি এসে থাকে। 1 নাম্বার হচ্ছে কি? সুনাম, 2 নাম্বারটা হচ্ছে ট্রেডমার্ক, 3 নাম্বারটা হচ্ছে প্যাটেন্ট, আর 4 নাম্বারটা হচ্ছে কি বলবো স্যার? কপিরাইট। কেমন? এখন দৃশ্যমান সম্পদের যে মূল্য হ্রাসটা হয় তাকে বলা হয় অবচয়, কিন্তু অদৃশ্যমান সম্পদের যে মূল্য হ্রাসটা হয় তাকে বলা হয় অবলোপন। কেমন? তাহলে এই একটা এমসিকিউ তোমাদের সচরাচর এসে থাকে যে অদৃশ্যমান সম্পদের উপর মূল্য হ্রাস হলে তাকে কি বলে? তখন উত্তর আসবে অবলোপন। আর দৃশ্যমান সম্পদের উপর হলে সেটা আসতেছে অবচয়। কেমন? ওকে, এবার আমাদের এখানে অদৃশ্যমান সম্পদের যদি জাবেদা দাও, কেমন? তাহলে অদৃশ্যমান সম্পদ যে কোনো একটা অদৃশ্যমান সম্পদ হতে পারে। যেমন ধরো তুমি কারোর কাছ থেকে কপিরাইট কিনছো, কোন একটা বইয়ের কপিরাইট কিনছো, তাহলে আমাদের জাবেদাটা কি হবে? তোমার কপিরাইট হিসাব হচ্ছে ডেবিট, আর নগদান অথবা ব্যাংক হিসাব কি আসবে বলতো? ক্রেডিট। তুমি একটা ট্রেডমার্ক ইয়ে করছো, তার ট্রেডমার্ক হিসাব হচ্ছে ডেবিট, আর নগদান অথবা ব্যাংক হিসাব আসবে ক্রেডিট। কেমন? তাহলে এবার এখান থেকে আমাদের কিছু এমসিকিউ, হ্যাঁ, এই বিষয়টা তোমাদের এমসিকিউ এর জন্য তোমাকে সাহায্য করবে। কেমন? তাহলে বিষয়টা কিরকম? যেমন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ভৌত অস্তিত্ব, যে দৃশ্যমান সম্পদের অস্তিত্ব আছে অদৃশ্যমানের নাই, কেমন? তার বলছে দেখা যায় কিনা। আমরা দৃশ্যমান সম্পদ দেখতে পাই, অদৃশ্যমান সম্পদ দেখতে পাই না। তারপর হচ্ছে অবচয়। কেমন? যে আমাদের অবচয়কে ইংরেজিতে বলা হয় ডেপ্রিসিয়েশন। কেমন? যে আমরা যখন দৃশ্যমান সম্পদ সেটা হচ্ছে অবচয়, আর অদৃশ্যমান সম্পদকে সেটা আমরা কি বলবো? অবলোপন বলবো। কেমন? আর দৃশ্যমান সম্পদের উদাহরণ হচ্ছে কি? যে কোনো সম্পদ হতে পারে, ভূমি হতে পারে, যন্ত্রপাতি হতে পারে, আসবাবপত্র হতে পারে। আর অদৃশ্যমান সম্পদের উদাহরণগুলো বেশি আসে, যেমন হচ্ছে গুডউইল মানে সুনাম, ট্রেডমার্ক, কপিরাইট, তারপর হচ্ছে ইত্যাদি ইত্যাদি। কেমন? এগুলো একটু মনে রাখবেন। আর আমরা যদি এমসিকিউ এর জন্য সহজে যদি টেকনিক শিখতে চাই যে কোনটাকে দৃশ্যমান সম্পদ বলবো, দৃশ্যমান সম্পদে তোমার একটা বিষয় হচ্ছে কি? সেটা তোমাকে স্পর্শ করতে পারবা। তাহলে স্পর্শ যখন করতে পারবা তখন সেটাকে আমরা ইংরেজিতে বলি টাচ। টাচকে কি দ্বারা সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করা হয়? টি দ্বারা প্রকাশ করা হয়। আর অদৃশ্যমান সম্পদ মানে হচ্ছে ইনভিজিবল, যেটা চোখে দেখা যায় না। কেমন? তাহলে যেটা চোখে দেখা যায় না সেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করব। তাহলে আমাদেরকে সংক্ষেপে হচ্ছে টিআই। কেমন? টিআই মানে কি? টি মানে হচ্ছে দৃশ্যমান সম্পদ, আর আই মানে হচ্ছে কি? আমাদের অদৃশ্যমান সম্পদ। কেমন? বুঝতে পারছো তো আশা করি। আসেন এবার আমাদের এই অধ্যায় যেটা আমরা আলোচনা করতেছি, অষ্টম অধ্যায়, এখানে আমাদের অবচয়ের জন্য প্রায় 10-12টা নিয়ম আছে। কিন্তু আমাদের যে নিয়মগুলো বা যে অঙ্কগুলো সচরাচর আসে সেগুলোর মধ্যে হচ্ছে তোমার 2টা সবচেয়ে বেশি আসে। তো ওই 2টার মধ্যে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সরল
রৈখিক পদ্ধতিতে অবচয় বিষয়টা কেমন। তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে অবচয়ের হিসাব পদ্ধতি কয় প্রকার, তখন আমরা এখানে এই লিখছি কয় প্রকার বলতো, দুই প্রকার, একটা হচ্ছে সরল রৈখিক আর একটা হচ্ছে ক্রম হ্রাসমান কেমন। তাহলে আমরা আজকে মূলত বিষয় তোমাদের সাথে আমি আলোচনা করব সরল রৈখিক পদ্ধতিতে যত রকমের ম্যাথ আসে সবগুলো ম্যাথ নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব কেমন। তাহলে আমাদের এখানে সরল রৈখিক ক্ষেত্রে কাকে বলে, তাহলে আমাদের অবচয় স্যার কয় প্রকার বললাম, দুই প্রকার, একটা হচ্ছে সরল রৈখিক আর একটা হচ্ছে ক্রম হ্রাসমান কেমন। তাহলে আমাদের এখানে কয়েকটা সূত্র আছে সেটা তোমাকে মুখস্থ করে ফেলতে হবে স্যার কেমন। যে আমরা সরল রৈখিক যখন অবচয় বের করতে যাব তখন তোমাকে কয়েকটা সূত্র মুখস্থ করে ফেলবো যেন আমরা এই অঙ্কগুলো আসলে সহজে উত্তর করতে পারি কেমন। তাহলে আমাদের এখানে স্যার যে যদি বলা হয় সম্পত্তির ক্রয় মূল্য, তাহলে আমি তোমাদেরকে ক্লাসের শুরুতেই একটু আগে বলেছিলাম যে সম্পত্তির ক্রয় মূল্য, মোট সম্পত্তির ক্রয় মূল্য বের করো অথবা মোট সম্পত্তির অর্জন মূল্য বের করো, তখন আমরা কি কি যোগ করব, সম্পত্তির ক্রয় মূল্য যোগ আনুষঙ্গিক যত রকমের প্রত্যক্ষ খরচ আছে সবগুলো তুমি যোগ করে দেবা, তাহলেই তুমি পেয়ে যাবে সম্পত্তির মোট ক্রয় মূল্য বা সম্পত্তির মোট অর্জন মূল্য কেমন। তাহলে আমাদের এই বিষয়টা তোমরা পারবে আশা করি। এবার দুই নাম্বার হচ্ছে আমাদের সরল রৈখিক পদ্ধতিতে অবচয়। এখন এই বিষয়টা অনেকে বুঝে না যে স্যার সরল রৈখিক কি কেমন, এটাকে বলা হয় লিনিয়ার মেথড কেমন। যেমন ধরো একটা সরল রেখা যখন তৈরি হয় পাশাপাশি অনেকগুলো বিন্দু থাকে আর যেই বিন্দুগুলো সমান থাকে কেমন, ঠিক একইভাবে আমরা যখন যেই পদ্ধতিতে কোন সম্পদের ক্রয় মূল্যের উপর নির্দিষ্ট হারে প্রতি বছরে একই পরিমাণ অবচয় হিসাব করা হয় তাকে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় বলা হয়। মানে বিষয়টা হচ্ছে কি যে তোমার একটা সম্পত্তি থাকবে আর ওই সম্পত্তির উপর তুমি প্রত্যেক বছর সমান পরিমাণ কি করবা, অবচয় ধার্য করবা কেমন। তাহলে ধরো আমার একটা সম্পত্তির মূল্য হচ্ছে 10 টাকা কেমন, এই সম্পত্তির মূল্য হচ্ছে 10 টাকা আর এই সম্পত্তি আমি এক বছর ব্যবহার করার ফলে তার অবচয় হয় কত টাকা বলতো, 2 টাকা কেমন। তাহলে অবচয় হচ্ছে 2 টাকা। সেম তোমার পরের বছর আমি যদি অবচয় ধার্য করতে যাই তখনও হবে 2 টাকা, এর পরের বছরও হবে 2 টাকা, এর পরের বছরও কত হবে বলতো, 2 টাকা। তাহলে একটা সম্পত্তির প্রত্যেক বছরে তোমার যদি অবচয়ের পরিমাণ সমান হয় তাকে আমরা বলি সরল রৈখিক পদ্ধতিতে অবচয় কেমন। তাহলে আমাদের এখানে দেখো একটা সম্পত্তি হচ্ছে 10 টাকা, প্রত্যেক বছরে তার মূল্য কমে যাচ্ছে 2 টাকা করে। তাহলে প্রথম বছরে 2 টাকা কমে গেছে, তারপরের বছরও 2 টাকা কমে গেছে, তারপরের বছরও 2 টাকা কমে গেছে, তারপরের বছরও 2 টাকা কমে গেছে। তাহলে আমাদের এখানে 4 বছরের অবচয়ের পরিমাণ হচ্ছে সমান। আর যদি তোমার অবচয়ের পরিমাণ যদি সমান হয় তাকে বলা হয় কি সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় কেমন, বুঝতে পারছো তো আশা করি। আচ্ছা দেখো এইখানে একটা এমসিকিউ আছে যে আমাদের সরল রৈখিক পদ্ধতি অবচয়কে বলা হয় স্থির কিস্তি পদ্ধতি। যে অনেকে বুঝে না যে স্থির কিস্তি কি। স্থির কিস্তি হচ্ছে যে প্রত্যেক বছর সমান হবে, প্রত্যেক বছর সমান হবে। যেমন ধরো আমাদের প্রথম বছর অবচয় ছিল 2 টাকা, পরের বছরও 2 টাকা, তারপরের বছরও 2 টাকা। তাহলে আমাদের এখানে অবচয়ের মান না বাড়ছে না কমছে, তাহলে যদি না বাড়ে না কমে তখন সেটাকে আমরা বলি স্থির কেমন। তাহলে আমরা এই সরল রৈখিক পদ্ধতিকে আবার আরেকটা নামে ডাকা হয় কি বলতো, স্থির কিস্তি পদ্ধতি কেমন। ওকে ফাইন। এবার আমাদের আসেন যে আমাদের এখানে অবচয় রিলেটেড অনেকগুলো সূত্র আছে কেমন। এখন এই সূত্রগুলো আলোচনা করার আগে তোমাদের সাথে আমি আরেকটা বিষয় আলোচনা করব যেটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য কাকে বলে কেমন। তাহলে তুমি যদি ভগ্নাবশেষ মূল্য সম্পর্কে না জানো তাহলে তোমাদের কাছে এই অঙ্কটা একটু সামান্য জটিল হতে পারে। তাহলে আমাদের এখানে লেখা আছে কোন সম্পদ ব্যবহারের শেষে যেই দামে বিক্রি করা হয় তাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য কেমন। যে কোন সম্পদ ব্যবহার শেষে যেই মূল্য পাওয়া যায় বা যেই মূল্যে তুমি বিক্রি করবা সেই মূল্যটাকে কি বলা হয়, ভগ্নাবশেষ মূল্য বা অবশিষ্ট মূল্য বলা যায়। এখন বিষয়টা আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। যেমন ধরো এই কলমটা আমি কিনছি হচ্ছে 100 টাকা দিয়ে কেমন। তাহলে 100 টাকা দিয়ে যখন কলমটা কিনছি দীর্ঘ অনেক দিন ব্যবহার করার ফলে এই কলমটা আমি বিক্রি করব হচ্ছে 10 টাকা। তাহলে 10 টাকা দিয়ে বিক্রি করলাম। তাহলে আমি যখন কলমটা আমার কাছ থেকে চলে যাচ্ছে এই কলমের বিনিময় আমি কত টাকা পাইছি বলতো, 10 টাকা পাইছি। তাহলে ওই 10 টাকাটাই হবে আমার অবশিষ্ট মূল্য অথবা ভগ্নাবশেষ মূল্য।
ওকে, তাহলে আমাদের এই যে আরেকটা উদাহরণ কি, ছোটবেলায় আমরা কি করতাম যে যখন আমরা ক্লাস 6 থেকে 7 এ পাস করতাম বা এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠতাম, তখন আমাদের যে সকল পুরান বই খাতাগুলো ছিল ওই পুরান বই খাতাগুলো আমরা ভাঙ্গারির দোকানে বিক্রি করে ফেলতাম। তাহলে আমি বই খাতা কিনছি অনেক দাম টাকা দিয়ে, কিন্তু আমি 50 টাকা 20 টাকার বিনিময়ে আমি কি করতাম, বইগুলো দোকানে বিক্রি করে ফেলতাম। তাহলে ওই 20 টাকা 50 টাকাই হচ্ছে তোমার কি ভগ্নাবশেষ মূল্য। ওকে, তাহলে আমাদের এখানে প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে অবচয়ের হার। খুব ছোট একটা সূত্র, মুখস্থ করলে হয়ে যাবে। কেমন? তাহলে আমাদের প্রথম সূত্রটা হচ্ছে অবচয়ের হার, যার সূত্রটা হচ্ছে কি অবচয়ের হার ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল। কেমন? এখন আয়ুষ্কাল কি, যে একটা সম্পত্তি তুমি যে কয় বছর ব্যবহার করবা সেটাই হচ্ছে তার আয়ুষ্কাল। যেমন ধরো তুমি একটা সম্পত্তি 5 বছর ব্যবহার করতেছো, তাহলে তার আয়ুষ্কাল কত হবে? 5। কেমন? তাহলে আমাকে যদি বলা হয় কোন সম্পত্তির অবচয়ের হার বের করো সরল রৈখিক পদ্ধতিতে, তখন তোমার সূত্র কি আসবে বলতো? অবচয়ের হার ইজ ইকুয়াল টু 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। যেমন ধরো তোমাকে আমি একটা एग्जांपल দিতে পারি, ধরো একটা সম্পত্তি তুমি 5 বছর ব্যবহার করছো, তাহলে 5 বছর যদি ব্যবহার করো তার অবচয়ের হার তুমি কিভাবে বের করবা? উপরে থাকবে হচ্ছে 100, উপরে থাকবে হচ্ছে 100 আর আয়ুষ্কাল হচ্ছে নিচে থাকবে। তাহলে আয়ুষ্কাল হচ্ছে কয় বছর? 5 বছর। তাহলে 100 কে যদি তুমি 5 দ্বারা ভাগ করো তাহলে আমরা কত পাচ্ছি বলতো? 20%। তাহলে একটা সম্পত্তি 5 বছর ব্যবহার করলে তার উপর অবচয় ধার্য করতে হবে কত পার্সেন্ট হারে বলতো? 20% হারে। এটা এমসিকিউ এর জন্য খুবই সহজ, যে কেউ এটা বের করতে পারবে। কেমন? 2 নম্বর বিষয় হচ্ছে যে আমাদেরকে যদি অবচয়ের হারের সূত্র আবার তোমার এখানে কয়টা আছে? 2টা আছে। কেমন? তোমার কাছে যেটা সহজ মনে হয়, যদি তোমাকে বছরটা সরাসরি বলা না থাকে তখন তুমি এই নিয়মে বের করবা। কেমন? আর যদি বছরটা সরাসরি বলা থাকে তখন তুমি উপরের নিয়মটা বের করবে। কেমন? তাহলে আমাদেরকে অবচয়ের হার আরেকটা সূত্র আছে কি, বার্ষিক অবচয় ডিভাইডেড বাই তোমার কি অবচয় যোগ্য কি বলতো স্যার? মূল্য। কেমন? বার্ষিক অবচয় ডিভাইডেড বাই কি বলতো? অবচয় যোগ্য কি বলতো? মূল্য। কেমন? তাহলে স্যার আমাদের এখানে বার্ষিক অবচয়টা কি জিনিস? বার্ষিক অবচয় হচ্ছে, ধরো তুমি একটা সম্পত্তি 1 বছর ব্যবহার করছো, 1 বছর ব্যবহার করার ফলে তার উপর কত পার্সেন্ট তোমার অবচয় আসবে বা কত টাকা অবচয় আসবে, সেটা হচ্ছে আমাদের বার্ষিক অবচয়। তাহলে বার্ষিক অবচয়কে তোমার অবচয় যোগ্য মূল্য দ্বারা তুমি যদি ভাগ করে দাও তাহলে তোমার কি পেয়ে যাবা? অবচয়ের হার পেয়ে যাবা। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আমাদের অবচয় যোগ্য মূল্য কিভাবে বের করব? অবচয় যোগ্য মূল্য ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। কেমন? আচ্ছা, ক্রয় মূল্য মাইনাস হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। বিষয়টা কি? যেমন ধরো তুমি একটা সম্পত্তি ক্রয় করছো হচ্ছে 100 টাকা দিয়ে, একটা সম্পত্তি ক্রয় করছো হচ্ছে 100 টাকা দিয়ে, সেই সম্পত্তি দীর্ঘদিন ব্যবহার করার ফলে তুমি বিক্রি করছো হচ্ছে 20 টাকা দিয়ে। কেমন? তাহলে আমাদের 100 টাকা থেকে 20 টাকা যদি চলে যায় তাহলে আমি এখানে কত টাকা পাচ্ছি বলতো? 80 টাকা। বুঝতে পারছো? তাহলে আমাদের এই 80 টাকাটাকে আমরা কি বলবো বলতো? অবচয় যোগ্য মূল্য। কেমন? তাহলে আমাদের অবচয় যোগ্য মূল্য, এটা আমাদের এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, পাশাপাশি সৃজনশীল প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে অবচয় যোগ্য মূল্য কিভাবে বের করবা? যে তোমার সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস হচ্ছে কি বলতো? ভগ্নাবশেষ মূল্য। তাহলে আমাদের এটা থেকে এটা বিয়োগ করার পর যে টাকাটা পাবা সেটাকে বলা হয় কি বলতো? অবচয় যোগ্য মূল্য বলা হয়। ওকে, লাস্ট আমাদের এই সূত্র যেটাকে বলা হয় কি সঞ্চিতি অবচয়। কেমন? সঞ্চিতি অবচয়। সঞ্চিতি অবচয়ের ক্ষেত্রে আমরা একটা সূত্র ব্যবহার করব, যে সঞ্চিত অবচয় কি স্বাভাবিকভাবে তোমাদেরকে যদি আলোচনা করি, যেমন ধরো তোমার প্রথম বছরে তোমার অবচয় হচ্ছে 2 টাকা। কেমন? আর আমি এটা সরল রৈখিক পদ্ধতিতে ব্যবহার করতেছি। তাহলে আমরা জানি সরল রৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছরের অবচয়ের পরিমাণ কি আসবে? সমান আসবে। তাহলে স্যার প্রথম বছরে যদি তোমার অবচয় 2 টাকা হয় তাহলে পরের 4 বছরে তোমার কি 2 টাকা 2 টাকা করে হবে। তাহলে মোট 5 বছরের অবচয় কতটা হবে? তোমার 2 টাকা ইনটু 5। তাহলে বার্ষিক অবচয় ইনটু কি বলতো? অবচয় যোগ্য কি বা তোমার আয়ুষ্কাল বলা যায়। কেমন? তাহলে আমি যদি তোমার অবচয়ের সাথে তোমার আয়ুষ্কালটাকে গুণ করে দিই তাহলে তুমি সঞ্চিতি অবচয়টা পেয়ে যাবে। তাহলে প্রথম বছরে যদি অবচয় 2 টাকা হয়, 5 বছরে অবচয় হবে কত টাকা? 10 টাকা। আর এই 10 টাকাকে তুমি কি বলবো বলতো? সঞ্চিতি অবচয়। আর এই পদ্ধতিটি তুমি কোন ক্ষেত্রে ব্যবহার করবে স্যার বলতো? সরল রৈখিক
পদ্ধতিতে। কেমন? তাহলে আমাদের এখানে সঞ্চিত অবচয় সূত্র কি? বার্ষিক অবচয় ইনটু কি বলতো? ব্যবহৃত বছরের সংখ্যা। তাহলে আমার যদি প্রথম বছরে বার্ষিক অবচয় 2 টাকা হয় আর আমি যদি 5 বছর ব্যবহার করি তাহলে আমার মোট সঞ্চিত অবচয় কত টাকা হবে? 10 টাকা হবে। কেমন? ওকে, এবার আসতেছেন আমাদের যে লাস্ট খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল প্রশ্নের জন্য আসে। এটা তোমার বেসিক্যালি 2 নাম্বারের জন্য আসে এবং 4 নাম্বারের জন্য আসে। কেমন? তাহলে আমাদের এখানে বলছে কি যে সরল রৈখিক পদ্ধতিতে অবচয়ের তালিকা বের করো, যে প্রত্যেক বছরে কি পরিমাণের অবচয় হচ্ছে, কি পরিমাণে তোমার কাছে টাকা সম্পত্তির দাম রয়ে যাচ্ছে, এই বিষয়গুলো জানার জন্য তোমাকে কি করতে বলবে? যে সরল রৈখিক পদ্ধতিতে কি বলতে অবচয় বের করো। কেমন? তাহলে আমাদের এখানে টোটাল কলাম হবে 8টা কলাম হবে, আর এই 8টা কলামে কোন কলামে কি মানগুলো তোমাকে বসাতে হবে সেই বিষয়ে তোমাকে অবশ্যই জানতে হবে। কেমন? তাহলে আমাদের এখানে কলামগুলো কি? স্যার কলামগুলো মুখস্থ করে ফেলতে হবে, না হলে তুমি কিন্তু সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের তালিকা বের করতে পারবা না। তাহলে আমাদের প্রথম কলামের নাম হচ্ছে বছর। বছরে তুমি কি লিখবা? ধরো তোমাকে বলো 3 বছরের জন্য তোমার অবচয় তালিকা বের করো, তাহলে বছরের এখানে আমার কয়টা বছর থাকবে? 3টা। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। তাহলে আমাদেরকে উদ্দীপকে যে কয় বছরের জন্য অবচয়ের তালিকা বের করতে বলবে সেই কয় বছর আমরা কি এই কলামের মধ্যে লিখে ফেলবো। কেমন? 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের মেশিং এর ক্রয় মূল্য। মেশিং এর ক্রয় মূল্য থাকবে স্থির, কারণ তুমি যে মেশিনটা ক্রয় করছো ওইটা প্রত্যেক বছর সেম থাকবে। যেমন ধরো কথার কথা বলি, এই কলমটা আমি কিনছি 100 টাকা দিয়ে, তাহলে আমি যদি 3 বছরের জন্য অবচয় তালিকা বের করি তাহলে আমার এই মেশিং এর ক্রয় মূল্য মানে এই কলমের ক্রয় মূল্য প্রত্যেক বছর সেম থাকবে। প্রথম বছরও 100 টাকা, দ্বিতীয় বছরও 100 টাকা, তৃতীয় বছরও আমার 100 টাকা থাকবে। কেমন? তারপর হচ্ছে আমাদের অবচয় যোগ্য মূল্য। অবচয় যোগ্য মূল্য আমরা একটু আগে শিখলাম যে অবচয় যোগ্য মূল্য কি, যে মেশিং এর মোট ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যটাকে বিয়োগ করতে হবে। তাহলে মেশিং এর ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যটাকে বিয়োগ করলে তুমি যা পাবা তার নাম হচ্ছে কি? অবচয় যোগ্য মূল্য। তারপর হচ্ছে বছর শুরুতে পুস্তক মূল্য। পুস্তক মূল্য হচ্ছে তোমার বই মূল্য বলা হয়। বই মূল্য কি স্যার? একটা সম্পত্তি যখন তুমি ক্রয় করো তখন তার নামে একটা হিসাবের বই তৈরি করতে হয়, আর ওই বইতে তুমি যেই দামটা লিখে রাখো সেটাকেই আমরা বলি হচ্ছে বই মূল্য অথবা পুস্তক মূল্য। যেমন ধরো আমি একটা সম্পত্তি প্রথমে 100 টাকা দিয়ে কিনছি, তাহলে এই 100 টাকাটা আমার বইতে আমি লিখে রাখবো, তাহলে আমার সম্পত্তির বই মূল্য কত টাকা হচ্ছে? 100 টাকা হচ্ছে। কেমন? আচ্ছা, তার হচ্ছে অবচয় হার, যে প্রত্যেক বছরে তুমি কত পার্সেন্ট করে অবচয় ধার্য করছো সেটা এখানে লিখতে হবে। কেমন? বার্ষিক অবচয় হচ্ছে প্রত্যেক বছরের শেষে তোমার কি পরিমাণের অবচয় হচ্ছে সেটা তোমাকে কি বার্ষিক অবচয় হিসাবে এখানে লিখতে হবে। তারপর হচ্ছে পুঞ্জীবিত অবচয়, যে আমার বর্তমান বছরের অবচয় এবং আগের বছরের অবচয়কে যোগ করে তুমি কি করবা? পুঞ্জীবিত অবচয়ের মান বসাবা। তার হচ্ছে লাস্ট হচ্ছে কি, বছর শেষে তোমার সম্পত্তির মূল্য কতটুকু আছে সেটা বের করতে হবে। তাহলে এটা বের করার নিয়ম কি জানো স্যার? তোমার 2 নাম্বার কলাম থেকে 7 নম্বর কলামটাকে বিয়োগ করবা। 2 নাম্বার কলাম থেকে 7 নম্বর কলামটাকে বিয়োগ করবা, তখন তুমি কি পেয়ে যাবা? বছর শেষে পুস্তক মূল্যটা পেয়ে যাবা। ওকে, তাহলে আমরা যদি এই নিয়মে কলামগুলো বুঝে বুঝে বসাতে পারি, এখান থেকে তোমার 2 নাম্বার এবং 4 নাম্বার তোলা সবচেয়ে সহজ হবে। কেমন? তো তোমাদের সাথে আমি একটা ম্যাথ আলোচনা করব, আর অনেকে বইতে তো এইসব কলাম সম্পর্কে ব্যাখ্যা থাকে না, তোমাদের জন্য আমাদের এখানে প্রত্যেকটা কলামে তুমি কি বসাবা, প্রত্যেকটা কলামে তোমার কোন কোন মানগুলো তোমাকে কিভাবে বের করতে হবে সবগুলো সুন্দর করে কি করে দেওয়া আছে? ব্যাখ্যা করে দেওয়া আছে। কেমন? তোমরা যারা আমার এই লেকচার শিটটা পেতে চাও তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে এই লেকচার শিটটা দিয়ে দেব। কেমন? ওকে, তো আমরা একটা ম্যাথ করার চেষ্টা করব, যেখানে আমাদের যে এই টাইপের সৃজনশীল প্রশ্ন থেকে মানে সরল রৈখিক পদ্ধতি থেকে কিভাবে তোমার সৃজনশীল প্রশ্নগুলো আনসার করতে হয় সেই বিষয়গুলো আমরা শিখবো। কেমন? তাহলে আমরা যদি ম্যাথ করতে হয় আমাদের একটা ক্যালকুলেটর লাগবে। ওকে, আচ্ছা সরি, আমরা এই ম্যাথটা করার জন্য আমাদের কোন কোন বিষয়গুলো জানতে হবে এবং কিভাবে করব সবগুলো তোমাদেরকে আমি খুঁটিনাটি আলোচনা করে দিচ্ছি। কেমন? তাহলে আমাদের দেখেন, আমাদেরকে একটা প্রশ্ন দেওয়া হচ্ছে, মীরা রহমান 4 লক্ষ টাকার মূল্যে একটা মেশিন ক্রয় করলেন।
মীরা রহমান 4 লক্ষ টাকার মূল্যে একটি মেশিন ক্রয় করলেন। মেশিনের আনুমানিক আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। তাহলে স্যার আমি মেশিনটা কয় বছর ব্যবহার করব? 5 বছর ব্যবহার করব, এবং 5 বছর শেষে 20,000 টাকায় বিক্রি করা যাবে। তাহলে আমরা জানি একটা সম্পত্তি দীর্ঘদিন ব্যবহার করার ফলে অবশিষ্ট যেই টাকায় বিক্রি করা হয় তাকে আমরা বলি তোমার ভগ্নাবশেষ মূল্য অথবা অবশিষ্ট মূল্য বলা হয়। কেমন? তাহলে আমরা একটা সম্পত্তি ক্রয় করছি 4 লক্ষ টাকা দিয়ে, এবং এই সম্পত্তি 5 বছর ব্যবহার করছি। 5 বছর ব্যবহার করার ফলে কত টাকা দিয়ে বিক্রি করলাম? 20,000 টাকা দিয়ে বিক্রি করলাম। তাহলে আমরা এখানে তিনটা মান পাইছি। একটা হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য কত টাকা? 4 লক্ষ টাকা। কয় বছর ব্যবহার করছি? আয়ুষ্কাল 5 বছর। কেমন? তারপর এটা কত টাকা দিয়ে বিক্রি করছি? 20,000 টাকা। কেমন? এবার বলছে কি সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমি যদি সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় বের করতে বলছে, কয় বছরের জন্য বের করতে বলছে বলতো? 3 বছর। কেমন? তাহলে আমি যদি সরল রৈখিক পদ্ধতিতে প্রথম 3 বছরের জন্য বার্ষিক অবচয় বের করি, বা আমাকে অবচয়ের তালিকা প্রস্তুত করতে হবে, তাহলে আমরা যদি অবচয়ের তালিকা যদি প্রস্তুত করি, তোমাকে সুন্দর করে এই কলামটা তৈরি করতে হবে। তাহলে আমরা একটু আগে বলছিলাম স্যার, যখনই তোমাকে অবচয়ের তালিকা তৈরি করতে বলবে সরল রৈখিক পদ্ধতিতে, তোমাকে 8টা কলাম মুখস্থ করতে হবে। আর এই 8টা কলাম তোমাকে বুঝে বুঝে মান বসাবো, তাহলে নাম্বার হয়ে গেছে। খুব ইজি। কেমন? তাহলে আমরা একটু অঙ্কটা করে ফেলি। তাহলে স্যার আমাদের এখানে প্রথমে বলছে কয় বছরের জন্য অবচয়ের তালিকা বের করব? আমরা অবচয়ের তালিকা বের করব হচ্ছে 3 বছরের জন্য। তাহলে আমি এখানে লিখবো প্রথম বছর হচ্ছে 1, প্রথম বছর হচ্ছে 1 বছর, প্রথম বছর, দ্বিতীয় বছর এবং হচ্ছে তৃতীয় বছর। তাহলে আমাকে 3 বছরের জন্য বের করতে বলছে। তাহলে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। দ্বিতীয় কলামে মান বসাবো মেশিং এর ক্রয় মূল্য। মেশিং এর ক্রয় মূল্য হচ্ছে কি আমি মেশিনটা কত টাকা দিয়ে ক্রয় করছি? তাহলে আমি মেশিনটা ক্রয় করছি হচ্ছে 4 লক্ষ টাকা দিয়ে। স্যার একটু খেয়াল করো, এখানে কিন্তু আমাকে আনুষঙ্গিক আর কোনো মূল্য বলা নাই, যেমন তোমার পরিবহন চার্জ, আমদানি শুল্ক, এগুলো কোনো কিছু দেওয়া নাই, সংস্থাপন ব্যয় কোনো কিছু দেওয়া নাই। তাহলে দেওয়া না থাকলে তোমাকে কোনো কিছু যোগ করতে হবে না, কিন্তু দেওয়া থাকলে অবশ্যই সেগুলো তোমাকে যোগ করতে হবে। তাহলে আমাদের এখানে মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 4 লক্ষ টাকা। তাহলে এই টাকাটা থাকবে স্থির। স্থির মানে হচ্ছে কি প্রত্যেক বছরে সেম। তাহলে এখানে 4 লক্ষ, এখানেও তোমার 4 লক্ষ টাকা পাবো, তারপর এখানেও তোমার 4 লক্ষ টাকা পাবো। ওকে, তাহলে আমাদের প্রথম বছর প্রথম কলামে বছরগুলো থাকবে, দ্বিতীয় কলামে থাকবে হচ্ছে কি বলতো মেশিং এর ক্রয় মূল্য। এবার তৃতীয় কলামে হচ্ছে অবচয় যোগ্য মূল্য। তাহলে স্যার অবচয় যোগ্য মূল্য কাকে বলে? সম্পত্তির ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যটাকে বিয়োগ করলে তুমি অবচয় যোগ্য মূল্যটা পেয়ে যাবে। তাহলে আমাদের সম্পত্তির ক্রয় মূল্য কত টাকা স্যার? 4 লক্ষ টাকা। এবং তোমার বিক্রয় মূল্য কত টাকা? 20,000 টাকা। তাহলে 4 লক্ষ টাকা থেকে 20,000 টাকা বিক্রি করলে তুমি কত টাকা পাচ্ছ বলতো? 3,80,000 টাকা। তাহলে আমাদের এখানে আসবে 3,80,000 টাকা। কেমন? 3,80,000 টাকা। তাহলে এটাও সেম থাকবে 3,80,000 টাকা, এখানেও 3,80,000 টাকা। কেমন? তাহলে আমাদের অবচয় যোগ্য মূল্য সব সময় সমান থাকবে। এবার আসেন বছর শুরুতে প্রস্তুত মূল্য। বছর শুরুতে প্রস্তুত মূল্য মানে কি? বছরের শুরুতে তুমি তোমার সম্পত্তিটা তোমার হিসাবের বইতে কত টাকা দিয়ে লিখছো বলতো? 4 লক্ষ টাকা দিয়ে। তাহলে আমি এখানে লিখে রাখবো 4 লক্ষ টাকা। কেমন? প্রস্তুত মূল্য বছর শুরুতে কত টাকা ছিল বলতো? 4 লক্ষ টাকা। এবার এই কলমের মান কিভাবে বসাবো? এই কলমের মান বসাবো হচ্ছে অবচয়ের হার। তাহলে বলতো স্যার আমি এই সম্পত্তি কয় বছর ব্যবহার করবো বলতো? 5 বছর। তাহলে স্যার আমাদের অবচয় হারের একটা সূত্র কি, যে অবচয় হারের সূত্র হচ্ছে তোমার অবচয়ের হার ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল। তাহলে আমি যদি 100 কে আয়ুষ্কাল দ্বারা ভাগ করি, তাহলে আমাদের এখানে আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। তাহলে আমি যদি 5 দ্বারা ভাগ করি, তাহলে আমি এখানে পাচ্ছি 20%। তাহলে আমাদের এখানে আমরা অবচয় ধার্য করব কত পার্সেন্ট? 20%। তাহলে আমাদের এখানে 20% হবে, 20%। তাহলে এখানেও আমাদের 20%, এখানে হচ্ছে আমাদের 20%। ওকে, এবার বার্ষিক অবচয়। তাহলে বার্ষিক অবচয়টা বের করব কিভাবে? খুব ইজি। বার্ষিক অবচয় বের করার নিয়মটা হচ্ছে যে তোমাকে যদি বলা হয় যে বার্ষিক অবচয় বের করো, তাহলে খুব কিভাবে বের করবে? কলমটা কি, যে কলমটা হচ্ছে যে তোমার যে অবচয় যোগ্য মূল্য, এই অবচয় যোগ্য মূল্যের সাথে এই 20% কে গুণ করে দিবা।
তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এটা হচ্ছে কলাম 3 আর এটা হচ্ছে কলাম তোমার 5। তাহলে আমাদের 3 নাম্বার কলামের সাথে 5 নাম্বার কলাম কি করে দিব, গুণ করে দিব। তাহলে 3,80,000 এর সাথে 20% গুণ করলে কত টাকা আসবে, 76,000 টাকা আসবে, 76,000 টাকা আসবে। তাহলে 3,80,000 টাকা, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কলাম, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার কলাম। তাহলে 3 নাম্বার কলামের সাথে 5 নাম্বার কলাম গুণ করলে যেই টাকাটা আসবে সেটা হচ্ছে কত বলতো, 76,000 টাকা। তাহলে আমাদের যেহেতু এটা একটা স্থির কিস্তি বা সরলরৈখিক পদ্ধতি, তাহলে এখানে প্রত্যেক বছরে বার্ষিক অবচয়ের পরিমাণ সমান হবে। তাহলে আমাদের এখানেও পাচ্ছি আমরা 76,000 টাকা, এখানেও পাচ্ছি আমরা 76,000 টাকা। ওকে, হয়ে গেছে। এবার হচ্ছে পুঞ্জীবিত অবচয়। পুঞ্জীবিত অবচয় প্রথম বছরেরটা বার্ষিক অবচয়টা বসায় দিবা। কেমন, প্রথম বছরে যে বার্ষিক অবচয় হবে সেটা পুঞ্জীবিত অবচয় বসায় দিবা। তাহলে আমরা এখানে পাচ্ছি কত টাকা, 76,000 টাকা। কেমন, তাহলে 76,000 টাকা। এবার লাস্টের কলামের মান তুমি কিভাবে বসাবা, এই লাস্টের কলাম হচ্ছে আমাদের 8 নাম্বার কলাম। তাহলে 8 নাম্বার কলামের মান কিভাবে বসাবো, 8 নাম্বার কলামের মান বসানোর নিয়ম হচ্ছে 2 নাম্বার কলাম মাইনাস 7 নাম্বার কলাম। তাহলে আমাদের 8 নাম্বার কলামের মান বসানোর নিয়ম হচ্ছে 2 নাম্বার কলাম থেকে 7 নাম্বার কলামের মানকে বিয়োগ করলে তুমি 8 নাম্বার কলামের মানটা পেয়ে যাবে। কেমন, তাহলে আমাদের একটু খেয়াল করো স্যার, 2 নাম্বার কলামে কত টাকা দেওয়া আছে, 4 লক্ষ টাকা। আর আমাদের 7 নাম্বার কলামে কত টাকা দেওয়া আছে, 76,000 টাকা। তাহলে তুমি কি করবা, 4 লক্ষ থেকে 76,000 কে বিয়োগ করবা। তাহলে 4 লক্ষ থেকে তুমি যদি 76,000 কে বিয়োগ করো, তাহলে আমরা কত টাকা পাচ্ছি, 3,24,000 টাকা। তাহলে আমি এখানে লিখবো 3,24,000 টাকা। তাহলে বছর শেষে আমার সম্পত্তির পুস্তক মূল্য বা বই মূল্য কত টাকা হচ্ছে বলতো, 3,24,000 টাকা। এবার এবার পরের বছরে কি করব, প্রথম বছরের বছর শেষে পুস্তক মূল্য দ্বিতীয় বছরের শুরুতে চলে আসবে। তাহলে দ্বিতীয় বছরের শুরুতে কত টাকা আসছে, 3,24,000 টাকা। কেমন, 3,24,000 টাকা। এবার এখানে লিখে ফেলছো, এবার এখানে তুমি মান বসাবা। তাহলে পুঞ্জীবিত অবচয় কি করবো স্যার, পুঞ্জীবিত অবচয় বের করার নিয়ম হচ্ছে প্রথমে এই দুইটা টাকাকে যোগ করবা, যে আগের বছরের পুঞ্জীবিত অবচয় ছিল কত টাকা, 76,000 টাকা। এই 76,000 টাকার সাথে পরের বছরের বার্ষিক অবচয় যোগ করবা। তাহলে আমি যদি যোগ করি, তাহলে আমাদের এখানে আসতেছে তোমার 76,000 ইন্টু 2। তাহলে আমাদের আসতেছে এখানে 1,52,000 টাকা। তাহলে 1,52,000 টাকা কিভাবে পাইছি স্যার, আগের বছরের পুঞ্জীবিত অবচয় যোগ রানিং বছরের অবচয়, বার্ষিক অবচয়। তাহলে আমাদের আগের বছরের পুঞ্জীবিত অবচয় ছিল 76,000 টাকা আর রানিং বছরের বার্ষিক অবচয় ছিল 76,000 টাকা। এই দুইটা টাকাকে যোগ করলে কত টাকা পাচ্ছ, 1,52,000 টাকা। এবার লাস্টের কলমে কিভাবে বসাবো, লাস্টের কলমে বসানোর নিয়ম হচ্ছে কি 2 মাইনাস কি বলতো 7। তাহলে আমাদের এখানে কত টাকা ছিল বলতো, 4 লক্ষ টাকা। তাহলে 4 লক্ষ টাকা মাইনাস তোমার 1,52,000 টাকা। তাহলে আমি বিয়োগ করলে কত টাকা পাচ্ছি, তোমার 4 লক্ষ মাইনাস 1,52,000। তাহলে আমরা এখানে পাচ্ছি 2,48,000 টাকা। তাহলে 2,48,000 টাকা। ওকে, তাহলে আমাদের দ্বিতীয় বছরের বছর শেষের পুস্তক মূল্য তৃতীয় বছরের শুরুতে আসবে। তাহলে 2,48,000 টাকা। কেমন, আর এখানে আমি মানটা বসাবো কিভাবে, আগের বছরের পুঞ্জীবিত অবচয় যোগ রানিং বছরের পুঞ্জীবিত অবচয়। তাহলে আগের বছরে হচ্ছে 1,52,000 টাকা, 1,52,000 টাকা যোগ তোমার 76,000 টাকা। তাহলে আমরা এখানে পাচ্ছি 2,28,000 টাকা, 2,28,000 টাকা। কেমন, আর লাস্টের কলমের মান ঠিক আগের মতো 4 লক্ষ থেকে কি করব, এই টাকাটা বিয়োগ করে দিব। তাহলে হচ্ছে মাইনাস 4 লক্ষ টাকা। ওকে, তাহলে আমরা এখানে পাচ্ছি 1,72,000 টাকা। ওকে, এই এতটুকুই। তাহলে আমরা যদি আমাদেরকে যদি বলা হয় যে সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের তালিকা বের করো বা প্রথম 3 বছরের অবচয়ের তালিকা তৈরি করো, তখন আমরা এভাবে বের করে ফেলবো। কেমন, তাহলে আমরা এখানে প্রত্যেকটা কলামে কিভাবে বসাইছি আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি। যে কয়েকটা বছরে তোমাকে অবচয় বের করতে বলবে সেই কয়টা বছর প্রথম কলামে বসবে,
তারপর তোমার মেশিং এর বা তোমার যে সম্পত্তির তার যে ক্রয় মূল্য তা থাকবে হচ্ছে স্থির। তাহলে এখানে প্রত্যেক বছরে কি টাকার পরিমাণ সেম থাকবে। তারপর হচ্ছে অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য হচ্ছে সম্পত্তির মোট ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যটাকে বিয়োগ করবা। বিয়োগ করার পর যে টাকা পাবা সেটা প্রত্যেক বছরে কি আসবে, সেম আসবে। এবার বছরের শুরুতে তুমি এই যে দেখো বছরের শুরুতে যে টাকাটা লিখছো সেটা হচ্ছে কি বলতো, বছরের শুরুতে প্রস্তুত মূল্য হিসাবে লিখবো, কেমন। তারপর অবচয়ের হার বের করার নিয়ম হচ্ছে কি, বার্ষিক অবচয়ের হার বা অবচয়ের হার বের করার সূত্র হচ্ছে কি 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল। তাহলে আমাদেরকে উদ্দীপকের যত বছর বলা থাকবে তত বছর দ্বারা ভাগ করলে কি পেয়ে যাব, অবচয়ের হারটা পেয়ে যাব। বার্ষিক অবচয় বের করার নিয়ম হচ্ছে অবচয়যোগ্য মূল্যের সাথে অবচয়ের হারকে গুণ করে দিবা। তাহলে অবচয়যোগ্য মূল্যের সাথে অবচয়ের হারকে গুণ করলে তুমি বার্ষিক অবচয় পেয়ে যাবা। আর এখানে বার্ষিক অবচয় প্রত্যেকটা বছর সেম হবে, কেমন। তারপর হচ্ছে পুঞ্জীবিত অবচয়। প্রথম বছরের বার্ষিক অবচয়টা সরাসরি বসে যাবে। দ্বিতীয় বছরের ক্ষেত্রে আগের বছরের পুঞ্জীবিত অবচয় এবং বর্তমান বছরের বার্ষিক অবচয় দুইটাকে যোগ করে তোমাকে কি করতে হবে, পুঞ্জীবিত অবচয়ের ক্ষেত্রে বসাতে হবে। আর লাস্টের কলামের ক্ষেত্রে কি করবো স্যার, 2 নম্বর কলাম থেকে 7 নম্বর কলামকে বিয়োগ করে 8 নম্বর কলামে বসাবো। তাহলে 2 নম্বর কলাম ছিল কত টাকা, 4 লক্ষ টাকা। 7 নম্বর কলাম ছিল 76,000 টাকা। তাহলে 4 লক্ষ থেকে 76,000 টাকাকে বিয়োগ করলে তুমি কত টাকা পাবা, 3,24,000 টাকা পাবা। ওকে, তাহলে ইনশাআল্লাহ তোমরা যদি এভাবে বুঝে বুঝে সবগুলো প্র্যাকটিস করতে পারো, এখান থেকে নাম্বার তোলা তোমাদের কাছে খুবই সহজ হবে, কেমন। সো তোমরা যারা বলতে গেলে হিসাব বিজ্ঞানে এখনো বেসিকটা অতটা ভালো না, কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা শেষ, সামনে তোমাদের এসএসসি পরীক্ষা, তাদের জন্য আমাদের পরমাণু একাডেমিতে অফলাইন নতুন একটা বেচ চালু হয়েছে। তোমরা যারা ভর্তি হতে চাও তারা আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে, তারা যোগাযোগ করতে পারো। সেখানে তোমাদের প্রত্যেকটা বেচে আমরা প্রথম পত্র দ্বিতীয় পত্র বেসিক কনসেপ্ট থেকে একেবারে সম্পূর্ণ যত রকমের অ্যাডভান্স লেভেলের টপিক আছে সবগুলোতে আমরা আলোচনা করব, কেমন। তাহলে আশা করি সেখানে তোমার বোর্ড পরীক্ষাতে তুমি যখন যাবা সেখানে এমসিকিউ এবং সিকিউ তে তোমাদের কোনো সমস্যা থাকবে না, কেমন। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা নেক্সট ক্লাসে এর পরের কিভাবে তোমার জাবেদাগুলো করা হয়, কিভাবে তোমার খতিয়ানগুলো প্রস্তুত করা হয় এই অধ্যায় থেকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কেমন। তো তোমরা যারা আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমার ফেসবুক পেজটা লাইক কমেন্ট করো নাই, তারা অবশ্যই করবা। আর তোমরা কোন বিষয়গুলো শিখতে যাচ্ছ সেই বিষয়ে কমেন্ট করবা, কেমন। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। Oh my god.